ভরতপুরে কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলার জাতীয় কংগ্রেসের আজ কর্মী সম্মেলন ভরতপুর হাইস্কুল মাঠে। উপস্থিত ছিলেন কংগ্রেসের বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, ভরতপুর ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল চ্যাটার্জি, সিপিএম এর সাধারণ সম্পাদক সজীব সাহা সহ সিপিএম ও কংগ্রেসের কর্মীগণ। এই কর্মী সভায় অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ সরকারের 100 দিনের টাকা কেন্দ্রের কাছে বকেয়ার ব্যাপারে তুলে ধরেন। বারবার কেন এত বিক্ষোভ 100 দিনের টাকা নিয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই কর্মী সভা থেকে কর্মীদের মনোবল বাড়িয়ে দেন যে এই লোকসভা ভোটে কোথাও বুথ দখল হবে না, এই আশা ভরসা রাখুন, একথা জানান অধীর রঞ্জন চৌধুরী এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ব্যাপারে অনেক আলোচনা করেন। দেখুন তাদের বক্তব্যে কি বলছেন, শুনুন। এই জিতু হয় টিএমসি জিতু বা বিজেপি জিতু, কোনো ফারাক পড়ে না, অধীর চৌধুরীকে হারাতে হবে, এই হচ্ছে ওদের লক্ষ্য। আমি কথাগুলো এই জন্যই বলছি কারণ দুদিন পর প্রচারে আপনারা শুনতে পাবেন। দিদি কসম খেয়েছে অধীর চৌধুরীকে হারাতে হবে, সত্যি কথা বলছে, একে হ্যাঁ নাকে না বলছে, তাই হারাতে হবে। তাই এই এলাকার মানুষ সাবধান, এখানে অনেক রকম খেলা চলছে, মসজিদে মসজিদে মৌলবীদের প্রভাবিত করার চেষ্টা চলছে। 2021-এ আমরা ঠকেছি, নাগরিক আইন এনআরসি, এই মাঠে আমি পরে এসে বলে গেছিলাম যে নাগরিক আইন এক ধাপ্পাবাজি, এনআরসি আরেক ধাপ্পাবাজি, এই মঞ্চে আমি বলেছিলাম। এগুলো যখন ভোট আসবে তখন আসবে, ভোট চলে গেলে হাওয়ায় উড়ে যাবে। লক্ষ্য করে দেখুন 2021 সালে যখন ভোট, তখন নাগরিক আইন এসেছিল, তখন এনআরসি এসেছিল, ভোটের পর হাওয়া হয়ে গেছে। কিন্তু তখন আমি সতর্ক করে দিয়েছিলাম একদম চলে যায়নি, পার্মানেন্ট চলে যায়নি, আবার আসবে। কখন? 2024-এর ভোটের সময়। 2024-এর ভোট এলে আবার নাগরিক আইন আসবে, আবার এনআরসি আসবে। জহুরের নামাজ পড়ার পর চোখে মুখে পানি দিয়ে বলবে, সিহারি খাইয়ে বলবে, চল এনআরসি, চল নাগরিক আইন, ভরতপুরের বাজারে চল। লোককে তো বলতে হবে ভোটের কথা, তোরাই চল আমার সঙ্গে। এই আবার শুরু হয়েছে, মোদি দিল্লি থেকে, অমিত শাহ দিল্লি থেকে ব্যাগে করে ভরে দিয়ে আসছে নাগরিক আইন আর এনআরসি। দ্বিতীয় তৈরি হয়েছে আমি ঠেকাবো। কিন্তু লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল ভারতবর্ষের বিজেপি পার্টিকে হারানোর জন্য। সেই জোটে সেদিন সামিল হয়েছিল মমতা ব্যানার্জি। এই যে জোটের নাম যে ইন্ডিয়া, নাম দিয়েছিল মমতা ব্যানার্জি, গর্ব করে বলেছিল আমি তো নাম দিলাম। রাহুল গান্ধীকে বলল আমার নেতা। এরপর মোদির মুখ শুরু হয়ে গেল, ইডি চলে আসছে, সিবিআই চলে আসছে, খোকা বাবুকে টানাটানি চলছে। দিদি বলে থামো 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 থামো, আরেকটু রুকো আরেকটু রুকো। তা করতে মোদি আরেকবার এলো কলকাতাতে, সন্দেশখালীর শাহজাহান, তাকে বাঁচাতে নূরজাহান ময়দানে নেমেছে। এবার দিদি চলে এলো, মোদি চলে এলো এখানে রাজনীতি করতে সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীতে যারা অত্যাচার করেছে তাদের কোনো জাত নাই, সেখানে হিন্দু আছে, সেখানে মুসলমান আছে, শাহজাহান আছে, উত্তম সর্দার আছে, শিবু হাজরা আছে। কিন্তু বিজেপি বেছে বেছে কি বলছে? মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য হিন্দু এক হও। আর দিদি কি বলছে? দিদি বলছে যারা শিডিউল কাস্ট ওই এলাকার মানুষ, মা বোনেরা, তারা নাকি সব সাম্প্রদায়িক হয়ে গিয়ে সাম্প্রদায়িক খেলা খেলছে। আমরা কি বলেছি? আমরা বলেছি যে অপরাধ করে তা সে না হিন্দু হয়, না মুসলমান হয়, না শিখ হয়, না খ্রিস্টান হয়। অপরাধীর একটার পরিচয়, সে অপরাধী হয়, তার কোনো জাত হতে পারে না, তার কোনো জাত হতে পারে না। কোনো মুসলমান বলেনি যে মহিলাদের উপর অত্যাচার করে তুমি আমাদের সমাজকে গর্বিত করো, কোনো মুসলমান বলেনি, বলতে পারে না। তেমনি কোনো হিন্দুও বলেনি। তাই অপরাধ যারা করে তাদের একটাই নাম, তারা অপরাধী। কিন্তু আমরা কি দেখলাম? মোদি এলো রাজভবনে, দিদি কলকাতায়। দিদি বলছে 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছে না, দেখে নিব মোদিকে। তো মোদি রাজভবনে এসছে, দিদি সেখানটাই মোদির সঙ্গে সাক্ষাৎকার নিয়ে তার সঙ্গে মোলাকাত করতে গেল। মোলাকাত করে বেরিয়ে আসার পর দিদি বলছে, দিদিকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা কি করতে গেছিলেন? বলছি এমনি কাজের কথা তো হয়নি, গল্প হলো আমার সঙ্গে। তা বলুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কি এত গল্প হলো আমরা কেউ জানলাম না। কিন্তু কি দেখলাম? গল্পের ফলাফল দেখলাম। গল্পের ফলাফল কি? আমি ইন্ডিয়া জোটে থাকবো না, আমি একা লড়বো। কে খুশি হলো? মোদি খুশি হলো।
আরাম করে হাসতে হাসতে সে চলে গেল। অন্তত ইন্ডিয়া জোট থেকে একটাকে তো খসালাম। হুকের নাম কি? হুকের নাম ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। দিদি খোকাবাবুকে বাঁচাতে চাই, বাংলার মানুষকে নয়। যদি 100 দিনের কাজের টাকা তার মনে কোনো সত্যি যদি কোনো দুঃখ দিত, সে যদি মনে করতে 100 দিনের কাজের টাকা না দিয়ে মানুষকে সত্যি বঞ্চিত করা হয়েছে, তাহলে মোদি যখন এলো কলকাতার বুকেতে একটা আন্দোলন করতে পারত। তুমি কলকাতার পুলিশ কমিশনারের জন্য, তাকে সারদা কেলেঙ্কারি থেকে বাঁচানোর জন্য গোটা রাত রাস্তায় বসে আন্দোলন করলে। মোদি যখন এলো বাংলার 100 দিনের কাজে বঞ্চিত মানুষদের জন্য 8 বেলাও তো অনশন করা যেত, খেয়ে দেও করা যেত। করেছে না। 100 দিনের কাজের অধিকার আইনি অধিকার। ভারতবর্ষের কংগ্রেস আপনাকে 100 দিনের কাজ আইনি অধিকার দিয়েছে, খাদ্য সুরক্ষা আইনি অধিকার দিয়েছে, কেউ কেড়ে নিতে পারে না। সংবিধান সংশোধন করে অধিকার দেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ আইনি অধিকার, কেড়ে নিতে পারে না, লুট করতে পারে, কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা কেড়ে নিতে পারে না, লুট করতে পারে, ভোট লুট করতে পারে, ব্যবস্থাকে কেড়ে নিতে পারে না। তা যদি এটা আইনি অধিকার হয়, মনে করুন এই আপনার গ্রামে পঞ্চায়েত ভোটটা বন্ধ করে দিল, আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন। কি বলবেন? আমার গ্রামে পঞ্চায়েত ভোট হবে না কেন? এটা আমার আইনগত অধিকার। ये भी सुना कि पंडित प्रेमचंद ईदगाह की गीत सुनाता था। রমজান মাস, তাই আপনাদের সকলের ব্যস্ততা আছে, উপবাস করে আছেন কত মানুষ, রোজগার কত চলে এসছেন। আমি সময় বেশি নেব না, শুধু আমি দুটো কথা বলতে চাই। তাহলে এই গত লোকসভা নির্বাচনে একটা জিনিস প্রচার করা হয়েছিল আমার বিরুদ্ধে, সেটা হলো এই যে অধীর চৌধুরীকে ভোট দিও না, অধীর চৌধুরী বিজেপিতে যাবে। কারণটা কি? কারণ অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছে, মিটিং হয়ে গেছে, বিজেপি যাবার দিন পাকা হয়ে গেছে। অনেক মানুষ বিভ্রান্ত হলো, মানুষের মধ্যে ভুল বার্তা গেল। তৃণমূলের নেতারা কয়েকটা জায়গায় এমনও বক্তৃতা দিল রেজিনগরের কয়েকটা গ্রামে, যে অধীর চৌধুরীকে ভোট দেওয়া মানে গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে গোশ খাওয়া বন্ধ করবার রাস্তায় যাচ্ছে, অধীর চৌধুরী এখানে গোশ খাওয়া বন্ধ করে দেবে। তো ভোট তো হয়ে গেল, সব কথা তো জবাব দিতে পারেনি সেই সময়, কিন্তু সব কথাগুলো মানুষের জানা দরকার। আমি যোগী আদিত্যনাথের কাছে গেছিলাম, কেন গেছিলাম সেটাকেও বললো না। যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে সে কে ছিল? পার্লামেন্টের এমপি। আমিও কি ছিলাম? পার্লামেন্টের এমপি। একটা এমপি আরেকটা এমপিকে চিনবে কি চিনবে না আপনারা বলুন। হঠাৎ করে দেখলাম যোগী আদিত্যনাথকে বিজেপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। সেই সময় দিল্লিতে আমার কাছে কিছু মানুষ এলো, কি বলল? বলল যোগী উত্তরপ্রদেশে যাওয়ার পর বাঙালিদের উপরে নতুন করে হামলা শুরু হয়েছে। নয়ডা, পিলভিট, লখনৌ, বিভিন্ন এলাকায় যারা বাংলা ভাষী লোক তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে হয়রান করা হচ্ছে। তারা আমার কাছে বলল আপনি আমাদের রক্ষা করুন। চলতে চলতে আমি কিছুদিন পর হঠাৎ করে লখনৌ গেছিলাম একটা কাজে। লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী। তো আমার সেই সমস্ত বাঙালিদের কথা মনে পড়লো যারা আমাকে তাদের দুরবস্থার কথা বলেছিল। তো তখন আমার মনে হলো যে আমি যদি যোগীকে একটা ফোন করে দেখা করে যদি বাংলার মানুষের কথা বলি কেমন হয়। আমার মন সায় দিল, বললো হ্যাঁ বলতে পারো। হোটেল থেকেই যোগী আদিত্যনাথের অফিসে অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে আমি ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ চাইলাম। যেহেতু সে আমাকে আগে থেকে চিনত, আপনাদের দুয়াতে দয়াতে আমি এমপি, যেহেতু সে আমাকে চিনত, তো এক কথায় আমাকে সাক্ষাতের সময় দিয়ে দিল। সাক্ষাৎ করতে গেলাম সরকারি দপ্তরে, যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে যায় তার নামের তালিকা প্রকাশ করতে হয় সরকারি নিয়ম অনুযায়ী।
তাই আমি যে সাক্ষাৎ করতে গেছি আমার নামের তালিকাটাও প্রকাশ করা হয়েছিল। সাংবাদিকরা ভাবলো কংগ্রেসের লোক যোগী আদিত্যনাথের কাছে কি করতে এসছে, তারাও একটু উৎসুক হয়ে সেখানে এসেছিল। এবার আমি ভিতরে গিয়ে যোগীর সঙ্গে কি কথা বললাম, আমি যোগীকে বোঝালাম যে তুমি উত্তরপ্রদেশের লোক, তুমি ব্যাপারটা বুঝবে না। যারা দিল্লিতে, উত্তরপ্রদেশে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশিদের সঙ্গে আমাদের চেহারার ফারাক নেই, খাবারের ফারাক নেই, পরিচ্ছদের ফারাক নেই, কিন্তু সেটা নেই মানে এটা নয় যে এখানে যারা আসছে বাংলার লোক তারা সবাই বাংলাদেশি। সেখানে হিন্দু, সেখানে মুসলমান সবাই আছে। আমি সকলে কথা বলতে গেছিলাম। আমি তাকে বললাম যে আমার রাজ্য থেকে, আমার দেশ থেকে বহু মানুষ এখানে রুটি রুজির জন্য এসেছে, তাদেরকে বাংলাদেশি বলে হয়রান করাটা অন্যায় হচ্ছে যোগী। ও বললো দাদা আমি দেখছি, তুমি যাও। এই ছিল আমার কাজ, এটা আমি করেছিলাম। আমি মনে করেছিলাম এটা আমার ফরজ, যেহেতু মানুষের প্রতিনিধি, তা মানুষের কোনো বিপদ হলে সে বিপদ থেকে উদ্ধার করতে আমি সব জায়গায় যাব। সে আমাকে প্রত্যাখ্যান করুক বা গ্রহণ করুক, আমি কিন্তু যাব। বলছে এদেশে মোগল সাম্রাজ্যের ইতিহাস লেখা থাকবে না, কারণ সেই মোগল সাম্রাজ্যের সময় এই দেশটা পরিচালিত হয়েছিল মুসলমানদের দ্বারা। তাহলে আমরা আমাদের ইতিহাসটাকে কি বিসর্জন দিয়ে দেব? আমরা আমাদের ইতিহাসটাকে ফেলে দেব? এই দেশে রাজা মহারাজারা কেউ হিন্দু ছিল, কেউ মুসলমান ছিল। শেষে ব্রিটিশ এসেছিল। ব্রিটিশ 200 বছর আমাদেরকে কৃতদাসের মতন ব্যবহার করে আমাদের পিঠের চাবুকের বাড়ি মেরে গোটা দেশে মহামারী ডেকে এনে লক্ষ লক্ষ মানুষের না খেতে মৃত্যুর উপহার দিয়ে আমাদের দেশটাকে বরবাদ করলো। আমাদের দেশের ধন সম্পদ লুট করে যারা লন্ডন বানালো তাদেরকে আমরা প্রভু বলতে রাজি আছি, কিন্তু যারা আমাদের দেশে এসে এই দেশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়ে ভারতবর্ষ আমার দেশ, আমরা সবাই ভারতবাসী, যে ভারতবর্ষের দিকে তাকিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেবে আর নেবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে তুমি দেবে তুমি আমার নেবে, এইভাবে দেওয়া নেওয়ার মধ্য দিয়ে আমরা এই দেশ গড়ব। এই দেশের মহামানবের সাগর তীরেই এই ভারতবর্ষের জন্ম হবে। সেই দেশটাকে বিসর্জন দিয়ে আমরা কার লাভ করতে চাইছি? এখানে বড় বড় কথা আছে কিন্তু কাজ নেই। যা দেখছেন মোদি তাই দেখবেন দিদি, কথা আছে কাজ নেই। তাই দিদি মোদির ফারাক নেই। মোদি বলেছিল ক্ষমতা এলে 15 লাখ টাকা বাইরে থেকে কালো টাকা উদ্ধার করে আমার আপনার পকেটে জমা করে দিবে। পেয়েছেন 15 পয়সা? পাননি। মোদি বলেছিল ক্ষমতা এলে বেকার যুবকদের বছরে 2 কোটি চাকরি। পেয়েছেন আপনারা? পাননি। মোদি বলেছিল কৃষক তোমাদের রোজগার দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, হবে। পেয়েছেন আপনারা? পাননি। কিন্তু মিথ্যার ফানুস আছে, প্রচারের জাকজমক আছে, মানুষকে বিভ্রান্ত করার ব্যবস্থা আছে। কংগ্রেস মানুষের জন্য কি করেছে আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা নিরিখে বিচার করবেন। আমি কি বললাম বড় কথা নয়, আমরা কি বললাম বড় কথা নয়। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনার গ্রাম, আপনার জীবন, আপনার পরিবার, আপনার দেশ যা কিছু দেখছেন সবই তো কংগ্রেসের তৈরি। এটাকে আমরা অস্বীকার করতে পারি? ফারাক কি হয়েছে জানেন? সে সময় যা সম্পদ হয়েছিল সেগুলো ছিল মানুষের সম্পদ। সে সময় যা করা হয়েছিল মানুষের কথা ভেবে। আজ সেখানে বলা হচ্ছে না, তুমি মানুষ হলেও তোমার আরো পরিচয় আছে। আমরা দেখব তুমি হিন্দু না মুসলমান, তারপরে ঠিক করব তুমি মানুষ কি মানুষ নয়। তাই আমি যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আপনাদের দয়াতে দুয়াতে আশীর্বাদে আমি ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের কংগ্রেস দলের তরফ থেকে আমার নেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে
নেতা হওয়ার সুযোগ পেয়েছিলাম, তখন প্রথম বক্তৃতাতে আমি বলেছিলাম কি জানেন? আমার আজও মনে আছে, বলেছিলাম, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। মানুষের মধ্যে মানুষ দেখা ভুলে যাচ্ছি আমরা। আমাদের সকলের জন্য এটা বড় বিপদ। মানুষের জন্য মানুষের মধ্যে মানুষ দেখতে চাই আমরা। মানুষের মধ্যে মানুষ দেখার নাম হচ্ছে ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি। আপনি কি করতে এসেছিলেন? তারা কাজে এসেছিলাম, বাকি কোনো উত্তর দিন, কারণ পাত্তা দেওয়ার দরকার কি আছে? কাজে এসেছিলাম। ছোট্ট একটা পেপারে এইটুকু লেখা বেরিয়েছিল 4 লাইনের না 5 লাইনের, যে অধীর চৌধুরী যোগীর সঙ্গে সাক্ষাৎ করলো। সেটা কাউরির নজরে পড়েনি, তৃণমূলের নজরে পড়েছে। শকুনের যেমন মরা গরু ভাগার তালে নজরে পড়ে, তৃণমূলের নজরে পড়েছে। আমি যোগীর কাছে গেছিলাম। এবার সেটাকে নিয়ে গল্প ফাঁদা হলো। কি গল্প? যোগীর কাছে গিয়ে বিজেপিতে যোগদানের কথা ফাইনাল করে ফেলেছে। যোগীর সঙ্গে দেখা করে আগামী দিনে বিজেপিতে যোগদান করছে। তাই বিজেপিতে যোগদান যে করবে সে অধীর চৌধুরী বিজেপির দালাল, তাকে ভোট দিও না। হয়ে গেল, ভোট হয়ে গেল। মানুষ বিভ্রান্ত হলো। কিন্তু যে এই কথাটা সব থেকে বড় প্রচার করেছিল, এই তত্ত্বের যিনি জনক, যিনি এই তত্ত্বটা আবিষ্কার করেছিলেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের পর বিজেপির নেতা হয়ে গেল। আর আমি ভোটের পর পার্লামেন্টে বিজেপির দুশ্মন হয়ে গেলাম। সেই জন্যই বলছি, সাবধান, মিথ্যা প্রচারের অভাব নেই। আচ্ছা, আমি যদি বিজেপিতে যোগদান করতে যাব, তো আমি যোগীর কাছে যাব কেন? যোগীর বাপের কাছে যাব, যেখানে মোদির সঙ্গে আমার চেনা জানা, সেখানে যাব। যেখানে মোদিকে প্রতিদিন দেখতে পাই, আমি কি সেখানে যাব না? না তার চামচা কাছে যাবো? আমি কি আহম্মক? বলুন। যারা আমাকে বিজেপি বানাতে চেষ্টা করলো, তারা সব বিজেপির নেতা হয়ে গেল। এবং আমি এটাও বলে দিলাম, এখানে যারা তৃণমূলের হয়ে ফরফর করছে না, মিলিয়ে নেবেন আমার কথা। যখন কংগ্রেসের শক্তি বাড়বে, তখন তারা হয় কংগ্রেসে জয়েন করবে, না বিজেপিতে জয়েন করতে চলে যাবে। কারণ কি বলেন তো? এরা ক্ষমতার মালাই খেয়ে নিয়েছে, পঞ্চায়েতের চুরি শিখে নিয়েছে। যদি দিদির দলে চুরি করতে না পারে, বিজেপির দলে চুরি করতে পারা যায়, এরা বিজেপির দলেই যোগদান করবে। মিলিয়ে নেবেন আমার কথা। কারণ চুরির যে নেশা, ক্ষমতার যে নেশা, এই নেশা থেকে বার হওয়া মুশকিল। এরা ক্ষমতার নেশা পেয়ে গেছে, চুরির নেশা পেয়ে গেছে, না খেটে না মেহনত করে কামাই করার নেশা পেয়ে গেছে। তাই দরকার এটা বিজেপিতে জয়েন করবে। তার জন্য রাস্তা তৈরি করছে এখন থেকে। বলে রাখি আপনাদের, সেই রাস্তাটা কি তৈরি হচ্ছে বলে রাখি। রাস্তা তৈরি করছে। কি রাস্তা জানেন? এই তৃণমূলের লোকরা হিন্দুদের গ্রামে যাচ্ছে, হিন্দুদের গ্রামে গিয়ে বলছে যে দেখ ভাই, আমরা তৃণমূল করি, কিন্তু তৃণমূলের অবস্থা মনে হচ্ছে ভালো না, কিন্তু বিজেপির অবস্থা ভালো হয়ে যাচ্ছে। ওইটা বহরমপুরে বিজেপির এমএলএ জিতে গেছে, বিজেপির অবস্থা ভালো হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় তোমরা বিজেপিকে জিতাতে বিজেপিকে ভোট দিয়ে দাও। কে বলছে? তৃণমূলের নেতারা। কোথায়? হিন্দু গ্রামে। সাক্ষীকে আমি। কি বুঝাচ্ছে তাও বলে দিলাম। বহরমপুর শহরের সব মানুষ বিজেপি, বহরমপুর শহরে বিজেপির এমএলএ। তাই বহরমপুর অধীর চৌধুরীকে কেউ ভোট দিবে না। বিজেপি জিতছে, তৃণমূল প্রার্থী হারছে, তো খামোকা হিন্দুরা তোমরা ঝামেলা না করে সব বিজেপিকে ভোট দিয়ে দাও। বিজেপির জেতার মৌকা আছে। বুঝছেন? এটা হচ্ছে আজকের গল্প। আমি আবার জিজ্ঞেস করি সেই বিজেপি বন্ধুদের, এই তৃণমূলের বন্ধুদের, যে গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে বহরমপুরে পৌরসভা নির্বাচন হলো। সেই পৌরসভা নির্বাচনে কংগ্রেসের উপরে পুলিশ হামলা করে, ভোট লুট করে, ভোট দখল করে তৃণমূল পৌর ভোট জিতলে আপনারা জানেন, দেখেছেন।
সেই পৌর ভোটেও অত অত্যাচারের মধ্যেও সন্ত্রাসের মধ্যেও কংগ্রেস 6টা আসন জিতেছিল। কিন্তু বিজেপির কি হয়েছিল, বিজেপির চিহ্নে ওখানকার এমএলএ সেও কাউন্সিলর হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিল, তার জমানত জব্দ হয়েছিল। বহরমপুরের মানুষ কংগ্রেসের পক্ষে। ফোন করবেন, চেনা জানা বহরমপুরে বহু লোক আছে, জেনে নেবেন। বহরমপুরের বাজারে ঘুরলে জেনে যাবেন, চায়ের দোকানে বসলে জেনে যাবেন। তাই হিন্দুরা বিভ্রান্ত হবেন না তৃণমূলের কথায়। ওদের নেত্রী বলেছে যে অধীর চৌধুরীকে হারাতে হবে। আমরা জিতি বা না জিতি, অধীর চৌধুরী হারলেই আমাদের জিত হয়ে যাবে। তাই কি করতে হবে, মুসলমান ক্যান্ডিডেট দিতে হবে। কি করতে হবে, মুসলমান ভোটে ভাগ বসাতে হবে। মুসলমানের ভোটে ভাগ বসাতে হবে। মুসলমান ভোটে ভাগ বসিয়ে অধীর চৌধুরীর মুসলমান ভোট ব্যাংক কমিয়ে দিতে হবে। একটা বুথ যদি লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা, তোমাদের পুলিশ আছে জানি আমরা, এখানকার ভরতপুরের পুলিশকে নিয়ে তৃণমূলের মস্তান একটা বুথ লুট করে দেখা, রাজনীতি করা ছেড়ে দিব। জয় হিন্দ। লড়াই করেছিলেন, অমিত শাহের দিকে আঙুল তুলে বলেছিলেন রাবণ কাউলাদ, রাবণের বাচ্চা। সেদিন তৃণমূলের সাংসদরা মুখে কুলুল পেটে বসেছিল আর বীর বিক্রমে লড়াই চালিয়েছিলেন। আমাদের গর্ব, আমাদের অহংকার মাননীয় অধীর রঞ্জন চৌধুরী। তাই বলতে চাই বন্ধু, এই নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এই নির্বাচন ঠিক করে দেবে ভারতবর্ষের মসনদে কে বসবে। আমাদের এটাই গর্ব, আমরা অধীর চৌধুরীর মতো একজন নেতাকে পেয়েছি, যাকে আমরা বহরমপুরের রাজপথে পাই, আমরা বাংলার বুকে প্রতিবাদে পাই, আমরা প্রতিবাদ প্রতিরোধ করতে দেখি পার্লামেন্টের বুকে। শুধুমাত্র দুটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আপনাদের মনে থাকবে সেই কথা, বিগত দিনে কামি মহকুমার মধ্যে বন্যা আসতো, প্রতি বছর বন্যা আসতো। তাই অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কামি মহকুমার বন্যা কবলিত মানুষকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। আর সেদিন আমাদের স্লোগান ছিল চাই চাই না তিরপল চাই না, চাই না কোনো ত্রাণ, আমরা চাই বন্যা থেকে পরিত্রাণ। তাই 439 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে এনেছেন। আজকে ভাইপোর কথাতে বলবো, ও কিন্তু বাংলা ভাষা বোঝে না, বাংলা জানে না। তাই একবার বিচার বিশ্লেষণ করবেন বহিরাগত, তারা এপিএল এর মর্ম কি বুঝবে, বিপিএল এর মর্ম কি বুঝবে, আমরা যে চাহিদা সেই মর্ম কি বুঝবে। তাই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়েছি। সহজ পাঠের গল্প, সহজ প্রথম সংস্করণ, সে কথা মনে আছে। প্রথমেই দেখবেন প্রথম কথাতে লেখা আছে অ আ। তাই তারপরের লাইন ছোট খোকা বলে অ আ, শেখে নিছে কথা কওয়া। তাই বলতে চাই আজকে বহরমপুর লোকসভায় যারা দাঁড়িয়েছেন তাদের প্রেক্ষিতে ছোট খোকা বলে অ আ, শেখে নিছে বাংলায় কথা কওয়া। পরের লাইন হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। আজকের প্রেক্ষিতে বলবো হস্যই দীর্ঘই, গুজরাটে মোদির ক্ষীর, বাংলায় দিদির খই। তাই মনে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। এত তাপ এবং রমজান মাস সমস্ত কিছুকে উপেক্ষা করে এই সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে উপলব্ধি করতে হবে যে ভোটটা কিসের ভোট। এটা গ্রাম পঞ্চায়েতের ভোট নয়, এটা রাজ্যের ভোট নয়। এই ভোট হচ্ছে ভারতবর্ষের আগামী 5 বছরের জন্য আইন তৈরি করার ভোট। যে ভোট আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলেই এই যে গণতন্ত্রটাকে ধ্বংস করার যে চক্রান্ত বিজেপি সরকার দিয়েছে, সাম্প্রদায়িকতাকে জাগিয়ে দেওয়ার যে প্রশ্ন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, অতি মুহূর্তে সিএকে নিয়ে যে ভয় দেখানো হচ্ছে, হিন্দু মুসলমান খ্রিস্টান জনগণ, ভারতবর্ষের যে জনগণ, এই জনগণের সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। এই স্বাধীনতাকে এরা সেই সময়তে এরা ব্রিটিশের দালালি করেছে, আর আজকে ভারতবর্ষের আপামর জনসাধারণের আপন জন সাজতে চাইছে। এদের বিষয়ে সতর্ক থেকে আগামী দিনের 13 তারিখে ভোট আর 7 তারিখে যে ভোট, এই ভোটে আপনাদের
আমাদেরকে সঠিক নির্ধারণ করতে হবে। আমাদের মুর্শিদাবাদ জেলা, পাশের জেলা মালদা, এই দুটো জেলাতে তৃণমূল এবং এই বিজেপি এই দুজনকে উৎখাত করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আগামী দিনের বুথে বুথে গিয়ে বামফ্রন্টের সমস্ত কর্মীদিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে, একত্রিত লড়াই করে এই দুই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।